অনুপ্রবেশ আমাদের বাংলার একটা মূল সমস্যা। জামানাতেই 100% আমরা সীমান্ত কাঁটাতার দিয়ে ঘিরতে পারি। যখন নতুন কোনো প্রকল্প আনে সেগুলোকে ভালোভাবে রূপায়িত করতে যাচ্ছে, টিএমসির নির্দেশে বা টিএমসি পরিচালিত যেসব পৌরসভা পঞ্চায়েত আছে তাদের প্রধান চেয়ারম্যানদের নির্দেশে সেইখানকার স্টাফদের যে কাজ করার দরকার ছিল, যে দ্রুততার সঙ্গে এগুলোকে বাছাই করার দরকার ছিল, সেগুলো তারা করছে না, কারণ তারাই তো দুর্নীতিটা করেছে। এগুলো পলিটিক্যাল উদ্দেশ্যে আমাদের ভোটদের ফাঁসানো হয়েছে। এখন যে কোর্ট ওনাকে অনুমতি দিচ্ছে, তিনি যদি সরকারের কাছে বা জনগণের কাছে এটা প্রতিস্থাপিত করতে পারে যে না, তার বিশ্বাস আছে যে তিনি পারমিশন দিচ্ছেন, তার বিশ্বাস আছে তিনি ফিরে আসবেন, তাহলে তিনি দিতে পারেন। বেকারত্ব একটা বড় সমস্যা। আমরা চাই এখানে খড়গপুরে যে শিল্প তালুক আছে সেটা আরো বাড়ুক। এলাকার বিধায়ক যদি এলাকার স্কুল কলেজের দায়িত্বে থাকেন তাহলে সেই কাজটা নিশ্চয়ই ভালো হবে, সেটা খারাপ কিছু হবে না। বঙ্গে এবার প্রথমবার সরকার গড়েছে বিজেপি সরকার। ইতিমধ্যেই কিন্তু সেই সরকারের 100 দিন পার হয়েছে এবং এই 100 দিন পার হওয়ার পর বিজেপি তরফ থেকে যেমন সাফল্যের দাবি করা হচ্ছে, তেমন কিন্তু বিরোধীদের তরফ থেকেও নানান অভিযোগ আসছে, নানান রাজনৈতিক বিতর্ক দেখা দিচ্ছে। আজ সেই সব নিয়েই কথা বলবো। নমস্কার, আমি ঈশা, আপনারা দেখছেন সময় 365 এবং এই মুহূর্তে আমি রয়েছি মেদিনীপুর শহর জেলা আদালতে। এবং আমাদের সঙ্গে রয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির জেলা কমিটির সদস্য শুভজিৎ রয়, তথা তিনি কিন্তু মেদিনীপুর জেলা আদালতের আইনজীবী। নমস্কার দাদা, সময় 365 পর্দায় স্বাগত। নমস্কার আচ্ছা। আপনার সমস্ত দর্শককে। আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করবো, 100 দিন তো পার হয়েছে, আপনার জেলায় কতটা কাজ হয়েছে বলে মনে হচ্ছে? মানুষ কতটা সাড়া পেয়েছে? 100 দিনে আমাদের যে ভোটের আগে আমরা যে সংকল্প পত্র জারি করেছিলাম সেই অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুরো মন্ত্রিসভা সেই উদ্দেশ্যকে সফল করার জন্য কাজ করে যাচ্ছে। প্রথমত, অনুপ্রবেশ আমাদের বাংলার একটা মূল সমস্যা। দীর্ঘদিন যাবৎ বামফ্রন্ট, তার আগে কংগ্রেস, তারপর তৃণমূল, কোনো জামানাতেই 100% আমরা সীমান্ত কাঁটাতার দিয়ে ঘিরতে পারিনি। বিভিন্ন রাজ্য সরকারের কোঅপারেশনের অভাবের জন্য কেন্দ্র সরকার এবং বিএসএফ সেটা করতে পারেনি। মুখ্যমন্ত্রী সেটাকে প্রায়োরিটি দিয়ে প্রথমেই যে প্রথমের কিছু কাজ তার মধ্যে উনি সেটাকে দেখেছেন। এটা আমাদের সংকল্পের মধ্যে ছিল যে আমরা 100% অনুপ্রবেশ বন্ধ করবো এবং সীমান্ত সুরক্ষা আনবো, যাতে বাংলার মধ্য দিয়ে সারা ভারতবর্ষ জুড়ে যে সন্ত্রাসবাদের বীজ চারদিকে ছড়িয়ে যাচ্ছে সেটা যাতে আমরা বন্ধ করতে পারি। এটা উনি করেছেন শুরু। আমরা মহিলাদের সরকারি বাসে ফ্রি যাতায়াতের কথা ঘোষণা করেছিলাম সংকল্প পত্রে, সেটা উনি কাজ করেছেন। আমরা মায়েদের বোনেদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা উনি শুরু করেছেন। প্রায় 80-90% মা বোনেরা এই সুবিধা পাচ্ছে। তারপর আরো বিভিন্ন যেসব ছিল, বিএনএস এর বিভিন্ন ধারা যেটা কোনো আগের সরকার ইমপ্লিমেন্ট করতে দেয়নি, সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় স্কুল কলেজে যে আমাদের সংশোধিত যেভাবে আমরা চেয়েছিলাম সেটার জন্য উনি উদ্যোগী হয়েছে। প্রত্যেক বিধানসভা একটা করে নতুন খেলাধুলার কেন্দ্র, একটা স্টেডিয়াম তৈরি হচ্ছে। ব্লকে ব্লকে একটা করে মাঠ, আমরা আদর্শ মাঠ, সেই প্রজেক্টও উনি নিয়েছেন। বিভিন্নভাবে এই সরকার আসার আগে, ভোটের আগে সংকল্প পত্রে যা যা বলেছিল সেগুলোকে দ্রুততার সঙ্গে যাতে আমরা রূপায়িত করতে পারি সেই ব্যাপারে আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি যে অন্নপূর্ণা ভান্ডারের কথা বললেন, বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু অশান্তি দেখা দিচ্ছে। আপনার জেলায় সেই পরিস্থিতিটা কেমন? অশান্তি বলতে এটা তো ক্রিয়েটেড অশান্তি। অন্নপূর্ণা যোজনা কিছুটা ভাগ, ধরুন আগে যারা ইয়ে পেত, লক্ষ্মীর ভান্ডার পেত, সেই তথ্য কিছু যোগ হয়েছে, কিছু নতুন মানুষ অ্যাপ্লাই করেছে, এটা মিলিয়ে মিশিয়ে হচ্ছে। তো দেখা গেছে যারা লক্ষ্মীর ভান্ডার পেত তার মধ্যে কয়েক লক্ষ পুরুষ লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে, যারা পাওয়ার যোগ্য নয়, যাদের বাড়িতে চাকরি দুটো তিনটে, তারাও নিচ্ছে। তো এই সরকারি পয়সা তো এভাবে খরচ করার জন্য নয়, এটা যাদের একান্তই প্রয়োজন, যাদের এই টাকাটা নিলে তাদের বাচ্চার টিউশন খরচ, কারো ওষুধ খরচ, কারো তার সংসারের খরচ, এটা যাদের খুব প্রয়োজন তাদের জন্যই এই প্রকল্প। গড়াহারের সমস্ত ধরনের মহিলাদের জন্য তো এই প্রকল্প নয়, তাই সেটাকে বাঁচতে
এবং এর মধ্যে যে দুর্নীতি ছিল সেগুলোকে ধরতে একটা সময় লেগেছে। তাছাড়াও সবচেয়ে বড় কথা, আমরা সরকারে এসেছি, পশ্চিমবঙ্গ সরকার আমাদের বিধায়ক হয়েছে, কিন্তু নিচের স্তরের সমস্ত সরকারি জায়গায়, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আপনার কর্পোরেশন, পৌরসভা, সব জায়গায় টিএমসি এখনো পর্যন্ত বহাল আছে তাদের সরকার। ন্যাচারালি আমরা যখন নতুন কোনো প্রকল্প এনে সেগুলোকে ভালোভাবে রূপায়িত করতে যাচ্ছি, তারা সেগুলোই বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাদের সেই সব জায়গায় টিএমসির নির্দেশে বা টিএমসি পরিচালিত যেসব পৌরসভা পঞ্চায়েত আছে তাদের প্রধান চেয়ারম্যানদের নির্দেশে সেইখানকার স্টাফদের যে কাজ করার দরকার ছিল, যে দ্রুততার সঙ্গে এগুলোকে বাছাই করার দরকার ছিল, সেগুলো তারা করছে না, কারণ তারাই তো দুর্নীতিটা করেছে। এই যে খামতিটা সরকারের মধ্যে এখন রয়ে গেছে, সেই জন্যই এই আমাদের নতুন করে যে আমরা 3,000 টাকায় যে ভান্ডার দিচ্ছি, আমাদের অন্নপূর্ণা ভান্ডার, সেইখানে দেরি হওয়া বা এই খামতির কারণই হচ্ছে ওই, আর কিছু না। আচ্ছা, আপনি তো একজন আইনজীবী। তো আপনারা যখন বিরোধী ছিলেন তখন তৃণমূল আমলে আপনাদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছিল সেগুলো কিভাবে দেখছেন, সেগুলো কিভাবে নিষ্পত্তি হচ্ছে? সেগুলো এখন নিষ্পত্তি প্রক্রিয়া শুরু হয়নি, কিন্তু সরকার, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যেগুলো পলিটিক্যাল উদ্দেশ্যে আমাদের কর্মীদের ফাঁসানো হয়েছে, সেটা পলিটিক্যাল সেন্স যেগুলোই পাওয়া যাবে সেগুলো আইডেন্টিফাই হচ্ছে সেই সব কেস। আমরা সেগুলো যারা আসামি আছে আমাদের পক্ষে, তাদের কাছ থেকে তথ্য জোগাড় করে সেগুলো আমরা সরকারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছি। সেগুলো উপরের স্তরে বিবেচনা হচ্ছে, সেইভাবে যেরকম নির্দেশ আসবে নিচু তলায় সেইভাবে কাজ হবে। আচ্ছা, 24 এবং 25 তারিখ এখানে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ নিয়ে যে ধর্মঘটটা চলছে সেটা নিয়ে কি বলবেন? এটা পুরোটাই হচ্ছে আদালতের ব্যাপার। এখানে সরকারের হস্তক্ষেপ খুব কম থাকে। এখানে নিয়োগ, এখানের ইন্টারভিউ, এখানে সব প্রক্রিয়ায় সারা ভারতবর্ষ জুড়ে আইনি ব্যাপারটা কোর্ট এবং আইন আদালতের মধ্যেই থাকে। তো যদি এইখানকার জজ সাহেব এবং রেজিস্ট্রার সাহেব যদি সেই ধরনের, বা সারা পশ্চিমবঙ্গের এই সিস্টেমে যারা এই ধরনের কর্মী আছে, সেটা যদি সরকারের কাছে নির্দিষ্টভাবে যায়, সরকার নিশ্চয়ই ভেবে দেখবে করার জন্য। আইন আদালত বা সব জায়গায় তো কর্মী অভাব আছে, আরো কর্মী লাগবে, এবং সরকার বলেছে যে ভবিষ্যতে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় নেবে, যেমন শিক্ষক নেবে, পুলিশ নেওয়া হবে, বিভিন্ন জায়গায় লোক লাগবে, নেওয়া হবে। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে আজকেও মামলা ছিল এবং তাতে তিনি বিদেশ যাত্রার অনুমতি পেয়েছেন, কোনো বাধা পাননি, সেই নিয়ে কি বলবেন? দেখুন, এটা কোর্টের ব্যাপার। বিদেশে যাওয়া, তিনি কি উদ্দেশ্যে যাচ্ছেন, কি ব্যাপার, আরেকটি কোর্ট বলেছিল যে তার একজনকে এতগুলি মামলা আছে, তাই তাকে বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়াই ভালো। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন সেই কোর্ট, যে তিনি গেলে যদি ফিরবেন কি ফিরবেন না। ঠিক আছে, এখন যে কোর্ট ওনাকে অনুমতি দিচ্ছেন, তিনি যদি সরকারের কাছে বা জনগণের কাছে এটা প্রতিস্থাপিত করতে পারেন যে না, তার বিশ্বাস আছে যে তিনি পারমিশন দিচ্ছেন, তার বিশ্বাস আছে তিনি ফিরে আসবেন, তাহলে তিনি দিতে পারেন। এই নিয়ে আমাদের বক্তব্যর কিছু নেই। আমাদের কথা হচ্ছে যে একটা লোক যার বিরুদ্ধে বিভিন্ন স্তরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে, সে বাইরে গেল, আর যদি ফিরে না আসে, তার দায়িত্ব তখন আদালত নিতে পারবে, তখন সরকারকে উদ্যোগী হয়ে তাকে ফেরাতে হবে। সেই জন্যই সরকার বাধা দিয়েছিল। কোর্ট তার বিষয় বুঝেছে, সে দিয়েছে। পরে কোনো কিছু যদি এই ধরনের বিষয় ঘটে থাকে, তখন কোর্টের কাছে সরকার যাবে পরবর্তী আদেশের জন্য। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা অনুযায়ী 20 জন এনসিপিআই সাংসদকে আজ নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট, সে নিয়ে কি বলবেন? এটা একটা ভিন্ন ধরনের মামলা। ঠিক আছে, দলত্যাগ আইন, হ্যান ত্যান এইসব ব্যাপারে এই মামলা হয়েছে নিশ্চয়ই। তো সেটা ওই আইনে যা যা আছে প্রভিন্স, সেগুলো দেখে বিচার হবে। মহারাষ্ট্র এরকম হয়েছে, তো সেখানে কি ধরনের কি হয়েছে, যারা শিবসেনার ছিলেন, দেখা গেল যারা শিবসেনার প্রতিষ্ঠাতা, যারা উত্তরাধিকারী, তারা শিবসেনার বাইরে চলে গেল, আর যারা অন্যরা ছিল তাদের কাছে কোর্টের নির্দেশে শিবসেনার পুরো সত্যটা আসলো। হতে পারে সেরকম এখানেও কিছু করতে পারে। আচ্ছা, আপনি আইনজীবীর পাশাপাশি জেলা কমিটির সদস্য। তো আপনার জেলার সাধারণ সম্পাদক। জেলা সাধারণ সম্পাদক, তো আপনার জেলায় সাধারণ মানুষের উন্নতির জন্য আর কি কি কাজ করা বাকি আছে বলে মনে হয়, যেটা আপনি করতে চাইছেন? দেখুন, বেকারত্ব একটা বড় সমস্যা। আমরা চাই এখানে খড়গপুরে যে শিল্প তালুক আছে সেটা আরো বাড়ুক, নতুন নতুন কলকারখানা আমাদের জেলায় আসুক, তার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের এখানে আইআইটি আছে,
তাদের এখান থেকে যারা পাস আউট হচ্ছে তারা কিছু শিল্প তৈরি করুক এখানে। কর্ম জায়গাটা আমাদের বাড়াতে হবে। শিক্ষার্থীরা বেরোচ্ছে, তাদের কর্ম এখানে হচ্ছে না, বাংলায় বাইরে যেতে হচ্ছে তাদেরকে। আমরা যেটা বলেছিলাম ভোটের আগে যে আমরা এই ধরনের সরকার তৈরি করব, এখানের পড়ুয়ারা যাতে পড়ার পর এখানেই চাকরি করতে পারে তার ব্যবস্থা হবে। এটা একদিনে হবে না। শিল্পমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমাদের কেন্দ্রের শিল্পমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সবাই উদ্যোগী হয়েছে যে এইখানে বাংলাকে আবার বাংলার যে পুরনো গৌরব ছিল শিল্প নগরী হিসাবে সারা বাংলার মধ্যে, আমরা সারা ভারতবর্ষের মধ্যে বাংলা একটা বড় শিল্পের হাব ছিল, সেই জায়গাটাতে যাকে আমরা আবার ফিরিয়ে আনতে পারি, টাটার মতো কারখানাকে যাতে আবার আনতে পারি, আদানি, বিড়লা এরা যাতে আবার ফিরে এসে বাংলায় নতুন নতুন কলকারখানা গড়ে তুলতে পারে, তার পরিবেশ আমরা তৈরি করছি। এবং সেটা বাংলার বিভিন্ন জায়গাগুলোর মধ্যে, দুর্গাপুর, তারপর বিভিন্ন যে কারখানা যেখানে যেখানে হয়েছে, তার মধ্যে খড়গপুর একটা আছে, খড়গপুরও যাতে ডেভেলপ হয় তাহলে কি হবে, আমাদের জেলাটাও ডেভেলপ হবে। আর খড়গপুরে যদি শিল্পনগরী বড়পুরে গড়ে ওঠে তাহলে আমাদের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা, পূর্ব মেদিনীপুর সাংগঠনিক জেলা, ঝাড়গ্রাম, এগুলো সবই আমরা উপকৃত হব। দাদা, আপনাদের দল কিন্তু বরাবরই বলে এসেছে যে শিক্ষা ক্ষেত্রে কোনো বা শিক্ষা কেন্দ্রে কোনো রাজনীতি হবে না। যাদবপুরের ঘটনার পরেও সেখানকার বিধায়িকা শর্বরী মুখার্জি তিনি কিন্তু বলেছিলেন যে শিক্ষা কেন্দ্রে রাজনীতি হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন যে কলেজের পরিচালন সমিতি রয়েছে সেখানে যে বিজেপির নেতারা রয়েছে তারা এই পরিচালন সমিতির দায়িত্ব পেয়েছেন, ইনি কি বলবেন? বিজেপির নেতারা পরিচালন সমিতির দায়িত্ব পাননি, নির্বাচিত বিধায়করা এলাকার কিছু কিছু, সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় এখনো হয়নি, এটা কিছু কিছু জায়গায় সরকার তাদেরকে মনোনীত করেছে। এটাই প্রথমবার হচ্ছে এমন নয়, আমরা বিভিন্ন জায়গায় যেগুলো বাকি আছে সেখানে অন্য কোনো শিক্ষাবিদও আসতে পারে, আসবেনও আশা করি। এটা বামফ্রন্টের আমল, তৃণমূলের আমল, সব আমলে কিছু কিছু জায়গায় এরকম হয়েছে। এটা করতে হয়, কারণ তারা তো এলাকার উন্নয়নের দায়িত্বে তাদেরকে মানুষ নির্বাচিত করেছে। তা এলাকার বিধায়ক যদি এলাকার স্কুল কলেজের দায়িত্বে থাকেন তাহলে সেই কাজটা নিশ্চয়ই ভালো হবে, সেটা খারাপ কিছু হবে না। আর বিদ্যার্থী পরিষদের ব্যাপারে যেটা আপনি বললেন, বিদ্যার্থী পরিষদ ভারতীয় জনতা পার্টির কোনো ছাত্র সংগঠন নয়। ভারতীয় জনতা পার্টি না কোনো শ্রমিক সংগঠন আছে, না কোনো কর্মচারী সংগঠন আছে, না কোনো ছাত্র সংগঠন আছে। এটা আপনাকে বুঝে নিতে হবে। বিদ্যার্থী পরিষদ অ্যাপলিটিক্যাল ছাত্র সংগঠন, সারা ভারতবর্ষের মধ্যে সর্ববৃহত্তম ছাত্র সংগঠন। বাকি আপনি এসএফআই, এআইএসএফ, সিপি, টিএমসিপি যাই বলবেন, তাদের মূল মাথাই হচ্ছে রাজনীতিক ব্যক্তি বা রাজনৈতিক দল। আমাদের বিদ্যার্থী পরিষদের উপর কোনো রাজনৈতিক দলের কোনো প্রভাব বা কোনো নেতা বা কিছু নেই, তারা স্বাধীনভাবে ইয়েতে চলে। অর্থাৎ বিদ্যার্থী পরিষদ যদি কোথাও সংগঠন করতে যায় বা করে, সেটা ছাত্রদের ভালোই হবে, সারা ভারতবর্ষের সঙ্গে তাদের সংযোগ বাড়বে এবং একটা শিক্ষা প্রাঙ্গণ যেভাবে থাকার উচিত ছাত্র সংগঠন, তারা সেটাই করবে। আপনারা এতক্ষণ শুনলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা আইনজীবী শুভজিৎ রায়ের কথা। তিনি কিন্তু এই জেলার উন্নতির কথাই বলেন এবং ভবিষ্যতে কিন্তু মূলত কর্মসংস্থানের উপরেই নজর দিলেন। এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় অনুপম নস্করের সঙ্গে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 মেদিনীপুর।